তাহলে এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুটা 3 ধরনের হতে পারে। এটা কঠিন হতে পারে, তরল হতে পারে, আর মেদময় হতে পারে। যেমন রক্ত, এই যে এটা তরল টিস্যু, তাহলে রক্তকে বলা হয় তরল যোজক কলা, তাই না? যোজক কলা, হ্যাঁ, বা যোজক টিস্যু। তারপরে হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। কথাটা বোঝা গেল যে যোজক টিস্যুটা তরল হতে পারে, তরলের উদাহরণ হচ্ছে রক্ত। আবার কি হতে পারে? কঠিন হতে পারে, কঠিনের উদাহরণ হচ্ছে হাড়। আবার বলছে যে তরুণাস্থি, তরুণাস্থি কোনটায়? যে নাকের যে তরুণাস্থি, অস্থি, অস্থি, তরুণ অস্থি যেটা। তাহলে কানের এটা কি ফ্লেক্সিবল, নাকের এই জায়গা কি ফ্লেক্সিবল, এলে নড়াচড়া করা যায়, তাই না? তাহলে এগুলো হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, এবার যোজক টিস্যুর কাজ বলছে তোমরাকে। যোজক টিস্যু তোমাদেরকে কি কাজ করে দেবে? হাড়ের গঠনের একটা প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। হাড়ের গঠনের একটা প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে ও দৃঢ়তা দান করে। হাড় কি করবে? তোমার দেহের ভার বহন করবে, দৃঢ়তা দান করবে। মানে গোটা শরীরটা, এক হিউম্যান বডি, আমাদের শরীরের খেয়াল করো একবারে পা থেকে মাথা পর্যন্ত। তাহলে আমাদের একটা স্ট্রাকচার আছে, আমাদের একটা গঠন আছে। তাহলে এই গঠনটা কিসের উপরে হয়েছে? তোমার হাড়ের উপরে হয়েছে। আমরা নিশ্চয়ই ছবিতে বা সরাসরি কঙ্কাল দেখেছি, তাই না? এই একবারে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আমরা কঙ্কাল দেখি, 206খানা হাড় আছে। তাহলে বলছে যে দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে আর দৃঢ়তা দান করে। পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। আমরা হিউম্যান বডি দেখি নাই, যারা মেডিকেলে পড়বা, ডাক্তারি পড়বা, তাদেরকে ডিসেকশন করা লাগবে। প্র্যাকটিক্যালে গিয়ে ল্যাবে তোমার হিউম্যান বডি ডিসেকশন করতে হবে, কাটাছেঁড়া করতে হবে। তা আমরা অন্তত গরু ছাগল তো দেখেছি, তাই না, কুরবানির সময়। তো একটু খেয়াল করে দেখো, মাংসগুলো হাড্ডির সাথে লেগে লেগে থাকে, বড় বড় হাড্ডির সাথে কি থাকে? মাংসগুলো লেগে লেগে থাকে। তাই বলছে যে পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। মেদ কলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। আর তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তাহলে এক এক ধরনের টিস্যু এক একটা কাজ করে দিচ্ছে আমরাকে, তাই না? এগুলো আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। আবার একটু খেয়াল করো, বলছে যে পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে সংযুক্ত রাখবে। এখানে যে হাড় আছে, এ হাড়ের সাথে পেশি, মাংস পেশি বা পেশি যাই বলি, এটাকে কি করবে? সংযুক্ত রাখবে। আর মেদময় কলা যেটা, মেদময় টিস্যু, হ্যাঁ, এইটা তোমার চর্বি, সোজা কথা, স্নেহ পদার্থ সঞ্চিত রাখবে। আর তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম, যেটাকে তরুণাস্থি বলছি, সেটা হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। বেশি চাপ আর টান, আমরা কানটাকে টেনে ধরতে পারছি, আমরা নাকটাকে ঘুরাতে পারছি। আচ্ছা, যেমন নাক ও কানের তরুণাস্থি, উদাহরণ দেওয়া আছে নাক আর কানের তরুণাস্থি। রক্ত বিভিন্ন দ্রব্যাদি, যেমন বলছে অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ। তাহলে এগুলো কি করে? দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। আমাদের দেহে অক্সিজেন তো আমরা গ্রহণ করলাম, কিন্তু অক্সিজেনটাকে তো গোটা শরীরে ছড়াতে হবে। নিশ্চয়ই মানে আমাদের এই বাইরের পাইপ লাইনের মতন পাইপ লাইন নাই, অন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, ওখানেও একটা পাইপ লাইন আছে। ওখানেও কি আছে? ওখানেও আমরা যে তোমার কি বলবো, আমরা যে ধমনী বা শিরা, হ্যাঁ, 2 রকমের ব্যবস্থা আছে। এর মাধ্যমে রক্ত তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে? যেতে পারে। এবং রক্ত করে কি? অক্সিজেনকে পরিবহন করে। আরও কি করে? খাদ্য পরিবহন করে, যেমন গ্লুকোজ একটা খাদ্য উপাদান আমরা মনে করতে পারি। তারপরে কি পরে? রেচন পদার্থ, হ্যাঁ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যে বের হবে শরীর থেকে, এইরকম দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে।
রক্ত তরল যোজক কলা। কলা আমি গত ক্লাসেই বলেছি, টিস্যুর বাংলা হচ্ছে কলা, বাংলায় বলা হচ্ছে কলা। তাহলে এই গেল তোমার যোজক টিস্যু। এরপরে আসছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। তারপরে পড়তে হবে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। আচ্ছা, আমরা দেখব প্রাণীদেহে যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। আবার খেয়াল করো কথাটা, বইয়ে কি বলছে যে প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে কি করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে। তাহলে প্রাণীদেহের যে কলা বা যে টিস্যু কি করছে, উদ্দীপনায় সাড়া দিয়ে প্রতিবেদন সৃষ্টি করতে পারে, তাকে আমরা কি বলবো, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। আচ্ছা, স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে স্নায়ু টিস্যুর একক স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ু কোষ, বা এটাকে কি বলে, নিউরন। নিউরন মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্নায়ু কোষ বা নিউরন। আচ্ছা, তাহলে এটা স্নায়ু টিস্যুর একক, এটা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। মস্তিষ্কে অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। এটা তুমি এখানে সংখ্যা মেনশন করা নাই, বড় ক্লাসে গেলে হয়তো সংখ্যাটা, আনুমানিক সংখ্যাটা তোমরা জানতে পারবে। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে স্নায়ু টিস্যুর একককে তোমরা কি বলবা, স্নায়ুকোষ বা নিউরন। প্রত্যেকটা নিউরনের 3টা অংশ আছে। প্রত্যেকটা নিউরনের কয়টা অংশ, 3টা। তাহলে আমরা যদি দেখি যে নিউরনকে তুমি কয়টা অংশ পাবা সেটা তোমাকে বলে দিচ্ছে এখানে। একটা হচ্ছে তোমার কোষ দেহ, তারপরে বলছে ডেনড্রন, আর আরেকটাকে বলা হচ্ছে তোমার অ্যাকশন। এই 3টা জিনিস তোমার নিউরন। তাহলে কয়টা ভাগ বললাম, কয়টা অংশ নিউরনের, 3টা। নিউরনের 3টা অংশ, একটা হচ্ছে কোষ দেহ, আর একটা ডেনড্রন, আর একটা হচ্ছে অ্যাকশন। মনে রাখতে হবে। তাহলে একটা নিউরনের তোমরা বইয়ে দেখতে পারো, বইয়ে যে ছবিটা দিয়ে দেওয়া আছে এখানে, এই ছবিটা আঁকতে শিখবা প্রত্যেকেই। খুব সোজা একটা ছবি দেয়া আছে যে এর 3টা অংশ, 3টা ভাগ দেয়া আছে, যে অ্যাকশন, এখানে কোষ দেহ, আর উপরে হচ্ছে তোমার ডেনড্রন। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার স্নায়ু টিস্যুর কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। আবার খেয়াল করো, দেহের বিভিন্ন ইন্দ্রিয়, আমাদের নাক একটা ইন্দ্রিয়, চোখ ইন্দ্রিয়, কান ইন্দ্রিয়, ত্বক ইন্দ্রিয়, ত্বক মানে স্কিন, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। তাহলে এগুলা ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা কি করতে হবে, মস্তিষ্কে প্রেরণ করে। তোমার এখানে চিমটি কাটা হয়েছে, আমরা চিমটি কেটেছি, তা হাতের চামড়ায় হাতের চিমটি কাটা হলো, এই উদ্দীপনা, এই সেন্সেশন, এইটা যদি তোমার মস্তিষ্ক পর্যন্ত না পৌঁছায় তাহলে তোমার এখানে চিমটি অনুভূত হবে না, ব্যথা অনুভূত হবে না। বিষয়টা বুঝতে পেরেছো? তোমার মস্তিষ্কে পৌঁছতে হবে। মস্তিষ্কে এখানে চিমটি দেওয়ার পরে মস্তিষ্কে পৌঁছায়, কে পৌঁছায়, এই তোমার স্নায়ু টিস্যু। এবং আবার ওই মস্তিষ্কে পৌঁছার সাথে সাথে আমরা ব্যথা অনুভব করি। আচ্ছা, দেহের কার্যকর অংশ এ উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে এ অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে এ কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে।
আমার হাতে মশা বসেছে, মশা যে কামড় দিচ্ছে বা মশা বসেছে, এই তথ্য মস্তিষ্কে পৌঁছতে হবে। মস্তিষ্ক তখন অ্যানাদার হাতকে তথ্য দিচ্ছে যে এই মশাটা মারা লাগবে। বুঝতে পেরেছ? তাহলে দেহের কার্যকর অংশ এ উদ্দীপনায় কি করে? সাড়া দেয়। আচ্ছা, এবার বলছে উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। আমরা মস্তিষ্কে যে ধারণ করি যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা উদ্দীপনামূলক ঘটনা আমরা যে মনে রাখি, এইটা হচ্ছে তোমার এই কাজ করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি করবে? সমন্বয় সাধন করবে। এইটা হচ্ছে তোমার এই স্নায়ু টিস্যুর এগুলা কাজ। এখানে একটা কাজের কথা বলেছে। তুমি চোখ বন্ধ করো, কিছু দেখতে পাচ্ছ কি? কান হাত দিয়ে বন্ধ করো, কিছু শুনতে পাচ্ছ কি? তুমি পড়া মনে রাখো কিভাবে? এই কাজগুলো করতে তোমার দেহের কোন টিস্যু সাহায্য করে? তার একটি কোষের চিত্র অঙ্কন করো, বিভিন্ন অংশের নাম লিখো, অর্থাৎ স্নায়ু টিস্যু বা স্নায়ু কোষ যাই বলি আমরা। এবার আমরা পরের পৃষ্ঠায় আসবো। দেখো এখানে এই অধ্যায়ে আমরা কি কি পড়লাম, কি কি শিখলাম সেই সম্পর্কে বলা হয়েছে। এইগুলো তোমার ফিজিওলজি, তাই না? শারীরবৃত্তীয় ব্যাপার। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা, বারবার পড়বা এবং মনে রাখতে চেষ্টা করবা। আমরা একটু দেখি এই অধ্যায়ে আমরা কি শিখলাম। তাহলে আমরা দেখি যে অধ্যায়টা আসলে শুরুতে কি ছিল। অধ্যায়টা ছিল তোমার উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ আর প্রাণী দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। উদ্ভিদ ও প্রাণী দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। তাহলে এই কোষের স্ট্রাকচার বা কোষের সংগঠনটা কেমন সেই সম্পর্কে এই অধ্যায়টাতে আলোচনা করা হলো। আমরা এই অধ্যায়ে যা যা জানলাম সেটা একটু দেখো। জীবদেহের গঠন ও কার্যগত এককের নাম জেনেছি। জীবদেহের একক আর কার্যগত এককের নাম কি? কোষ। তারপরে বলছে বিজ্ঞানী রবার্ট হুক, মনে রাখতে হবে, প্রথম কোষ আবিষ্কার করেন। তাহলে রবার্ট হুক হচ্ছেন প্রথম কোষ আবিষ্কার করেছেন। আচ্ছা, এরপরে বলছে কোনো কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। কোষের ভিতরে যে সজীব অংশ আছে, কোষের ভিতরে এই অংশটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সজীব অঙ্গাণুগুলোর নাম। আরেকটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে যে সজীব অঙ্গগুলো আছে, সজীব মানে যেগুলা জীবন্ত, যেগুলোর প্রাণ আছে, যেমন আমরা নিউক্লিয়াস বলেছি, প্লাস্টিড বলেছি, মাইটোকন্ড্রিয়া বলেছি, গোলগি বস্তু বলেছি, সেন্ট্রিওল বলেছি ইত্যাদি। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নাই। তাহলে আমরা কি বললাম? যে এই সাইটোপ্লাজমের মধ্যে যে অবস্থিত সজীব অঙ্গাণুগুলা, সেগুলা কি কি বললাম? নিউক্লিয়াস বলেছি, প্লাস্টিড বলেছি, মাইটোকন্ড্রিয়া বলেছি, গোলগি বডি বা গোলগি বস্তু বলেছি, তারপরে কি বলেছি? সেন্ট্রিওল। এর বাইরেও কিছু আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, হ্যাঁ, আরও কিছু জিনিস আছে। এইগুলা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের ভিতরে থাকে। আচ্ছা, এখন প্লাস্টিড আমরা 3 রকম পেয়েছি, প্রধানত 2 রকম, কিন্তু আমরা ক্লোরোপ্লাস্টটাকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টিড আর একটা ক্রোমোপ্লাস্টিড। ক্লোরো আর ক্রোমো। ক্লোরোপ্লাস্টিড এর কারণ শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। কি কারণে এটাকে আমরা শক্তিঘর বা পাওয়ার হাউস বলবো?
যে যে শক্তিটা উৎপন্ন হয় সেইটা শ্বসন প্রক্রিয়াতে, সেটা মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। উৎপত্তির দিক থেকে এক হয়ে সম আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষগুলো যদি দলগতভাবে একই ধরনের কাজ করে, তখন সেই দলবদ্ধ কোষগুলোকে আমরা কি বলবো? টিস্যু বলবো। আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে কি বলছে কথাটা আরও একবার খেয়াল করো। বলছে যে উৎপত্তিগত দিক থেকে এক হয়ে সম আকৃতির অথবা টিস্যু বলে। তাহলে টিস্যু প্রধানত এখানে বলেছে দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা যে টিস্যু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু, কন্টিনিউ কি হচ্ছে তোমার বিভাজিত হচ্ছে, ভাগ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? ভাজক টিস্যু বলবো। এবং এটা অবশ্যই নতুন কোষ সৃষ্টি করবে। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। আবার খেয়াল করো, বলছে যে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন, যেটা বিভাজিত হবে না, যেটা ভাগ হবে না, বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। আবার খেয়াল করো যে ভাজক টিস্যু থেকে উৎপন্ন, কোন টিস্যু থেকে উৎপন্ন হলো? ভাজক টিস্যু থেকে। এবং এটা কেমন হবে? বিভাজন ক্ষমতাহীন এবং নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে আমরা কি বলবো? স্থায়ী টিস্যু বলবো। তাহলে স্থায়ী টিস্যু কোথা থেকে তৈরি হচ্ছে? ভাজক টিস্যু থেকে। এবং এটা কেমন হবে? এটা বিভাজন ক্ষমতাহীন এবং নির্দিষ্ট আকৃতিযুক্ত। হৃদপেশি এক ধরনের বিশেষ অনুচ্ছেদ পেশি। হৃদপেশি যেটা শুধুমাত্র হৃৎপিণ্ড তৈরি হয় যে পেশি দিয়ে, হার্ট, তাই না? এই হৃৎপিণ্ড যে পেশি দিয়ে তৈরি হয় সেটা একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক মানে হচ্ছে তোমার ইচ্ছাধীন না। যদি তোমার ইচ্ছাধীন হতো তাহলে তুমি হার্টকে কখনো বন্ধ হতে দিতা না। তাহলে হার্ট বন্ধ হলে তো মানুষের মৃত্যু হবে, তাই না? বা তোমার মৃত্যু মানে হার্ট বন্ধ, তাহলে আমরা হার্টটাকে চালাতে থাকতাম, তাহলে মানুষ তো অমর হয়ে যেত। এটা অনৈচ্ছিক পেশি। হৃদপেশি অনৈচ্ছিক পেশি, এটা আমার ইচ্ছাধীন নয়। আচ্ছা, তারপরে বলছে রক্ত এক ধরনের যোজক কলা, তরল যোজক কলা। মনে রাখতে হবে, রক্ত এক ধরনের তরল যোজক কলা। তোমরা 7-8 ছেলেমেয়েরা এগুলা অনেক জরুরি আইটেম, যেগুলো পড়ানো হলো খুবই গুরুত্বপূর্ণ আইটেম। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা, বারবার পড়বা আর আন্ডারলাইন করে রাখবা। অনেক পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবা এবং মনে রাখবা। স্কুল খোলা থাকলে ভালো হতো, এগুলাতে গ্রুপ ওয়ার্ক বা গ্রুপ স্টাডি তোমার জরুরি। তো এখন সেটা দরকার নাই, সেটা সম্ভব হচ্ছে না। তোমরা অবশ্যই কি করবা? নিজেরা পড়বা, সাথে সাথে এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আছে সেগুলা মেমোরিতে রাখবা। আচ্ছা, তাহলে এখন আমাদের এই ক্লাসটা শেষ। আমরা সামনের দিন পরের অধ্যায়টা দেখব। আমি তোমাদেরকে আবারও বলি যে আমরা একটা কঠিন পরিস্থিতি পার করছি, ভয়াবহ পরিস্থিতি পার করছি। দেখো, ইচ্ছে করলে আমরা বাসা থেকে বেরোতে পারতাম, স্কুল আসতাম, সবই চলতো আমাদের। আমরা শপিংয়ে গেছি, আমরা রেস্টুরেন্টে গেছি, খেলাধুলা করেছি আমরা মাঠে, তাই না? এখন পারছি না। তো তুমি ছোট, তার মানে এই না যে তুমি সচেতন হবে না। আমি তোমার টিচার, তোমার শিক্ষক, আমি তোমাদেরকে সচেতন করছি যে অবশ্যই আমরা কোনো অনিয়ম করব না, আমরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করব না। কয়েকটা বিষয়ে যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু আমরা এই মহামারীকে দূর করতে পারব। একে তো রাষ্ট্র তো চেষ্টা করছে, সরকার তো চেষ্টা করছে। এখন সব মানুষের জন্য কি একটা করে পুলিশ দেওয়া সম্ভব? যে প্রত্যেকটা মানুষের পিছে পিছে লাঠি নিয়ে পুলিশ হেঁটে বেড়াবে? সেটা সম্ভব না। মানুষকে সচেতন হতে হবে। পৃথিবীর অনেক দেশ কিন্তু তাদের সচেতনতা দিয়ে এই প্যান্ডেমিক বা মহামারীকে তোমার কি করছে? রোধ করছে। এটা পুরোপুরি দূর না হোক,
কিন্তু আমরা তো নিয়ন্ত্রণে রাখতে পারবো। বাট এখন তো চাঁপাইনবাবগঞ্জের অবস্থা, রাজশাহীর অবস্থা, নাটোর নওগাঁর অবস্থা একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এটা কাঙ্ক্ষিত নয়। তুমি তোমার বাবাকে ইন্সপায়ার করবা, তুমি তোমার বড়দেরকে ইন্সপায়ার করবা যেন অপ্রয়োজনে আমরা বাইরে না যাই, একেবারে এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া বাইরে না যাই। যেটা খুবই দরকার তখন আমাকে বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম আছে, কি আমাকে মাস্ক পরতে হবে, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মাস্ক পরতে হবে, আর তোমার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে, ভিড় বা জনসমাবেশ আমাদেরকে এড়াতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। আর তোমরা যারা বাসায় আছো বা যারা বাইরে থেকে যাচ্ছে তাদের অবশ্যই কি করতে হবে, সাবান দিয়ে তোমার হাত ধুতে হবে 20 সেকেন্ড বা তারও একটু বেশি সময় ধরে ভালো মতো হাতটা ধুতে হবে। স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের এই করোনার জন্য মানতে হবে তা না, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধি মানাটা খুব জরুরি। তা আমি আশা করব যে তোমরা অবশ্যই নিয়ম মানবা। তোমাদের আমাকে বলি মন খারাপ করে থাকা যাবে না, প্রফুল্ল থাকতে হবে, ঝলমলে থাকতে হবে, আর কি করতে হবে, খেলাধুলা করতে হবে। শারীরিক ছাদ, যাদের বাসায় নিরাপদ ছাদ আছে, যাদের ছাদের বেষ্টনী দেওয়া আছে, রেলিং দেওয়া আছে, তারা ছাদের উপরে কি করবা, খেলাধুলা করবা, দৌড়ঝাঁপ করবা। হ্যাঁ, যাদের ছাদে বেষ্টনী তাই তার নাই, যাদের রেলিং দেওয়া নাই, তারা দয়া করে ছাদে যাওয়া না। তখন আবার বলিও না যে তুই ছাদে যেতে বলেছিল আমরাকে, না, আমি ক্লিয়ার করে বলছি যাদের বেষ্টনী দেয়া নাই ছাদে, তারা ছাদে যাবে না। যাদের রেলিং বা বেষ্টনী দেয়া আছে, ঘেরা দেয়া আছে, তারা ছাদে যাবে। আর না হলে বাসায় যদি জায়গা থাকে, বাসার সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, খেলাধুলা করবা। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকা যাবে না, এইটা ক্ষতিকর, শরীরের জন্য দারুণ ক্ষতিকর, এটা করা যাবে না। আর তোমরা অবশ্যই ক্লাসে সম্পৃক্ত থাকবা এবং ক্লাসে করে ওকে কমেন্ট দিতে চেষ্টা করবা, কমেন্ট দিতেই হবে। আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকো, সবাই হাসি খুশি থাকো এবং সবাই উইশ করো, প্রার্থনা করো যেন সৃষ্টিকর্তা আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন, আমরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ।